মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন আহতরা। ট্রাইব্যুনালে আছেন রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন। জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের চতুর্থ তফসিলের মাধ্যমে স্বীকৃতি দেবে বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমদ। দলের সংশোধনী আমলে নেয়ার আহ্বান। জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের পথ ধরে এই যে প্রতিষ্ঠা হলো সরকার, তার সকল কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার একটা বর্ণনা থাকতে হয়। এটাই আমাদের ট্রেডিশন। সেই অনুসারে আমরা সেখানে স্বীকৃতি দেব, সেটা বলেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 আগস্ট ঘিরে কোনো শঙ্কা নেই। রাজনৈতিক দলীয়করণের প্রবণতা এখনো চলমান, গবেষণা টিআইবির। বিচার, পুলিশ ও প্রশাসনের নামমাত্র সংস্কারের সমালোচনা। বিপুল অর্থ ব্যয় স্ক্যানার কিনে চালু করতে পারছে না চট্টগ্রাম রেলওয়ে। মাদক ও চোরাচালান ঠেকানোর কথা বললেও ব্যবহার জানেন না কর্মীরা। একজন দুজনকে ট্রেনিং দিতে হবে না, এখানে ধারাবাহিকভাবে অনেকে ডিউটি করে, সবাইকে পর্যায়ক্রমে ট্রেনিংয়ের আওতায় আনতে হবে। বাংলাকে এককভাবে বাংলাদেশের ভাষা উল্লেখ দেয়ায় কেন্দ্রের প্রতি ক্ষোভ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অসাংবিধানিক আখ্যা দিয়ে প্রতিবাদের ডাক। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজ আহত একজন সাক্ষ্য দিয়েছেন, তুলে ধরেছেন সেই উত্তাল সময় চিকিৎসাধীন থাকা অবস্থার চিত্র ও হাসপাতাল পরিস্থিতি। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এর আগে গতকাল সূচনা বক্তব্যের পর জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট আহত খোকন চন্দ্র বর্মনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সেখানে তিনি জুলাই গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনার বিচার দাবি করেন, তুলে ধরেন বিভীষিকাময় দিনের কথা। এর আগে সূচনা বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তারা শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চান। গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1 জুলাই থেকে আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন এবং আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। শেখ হাসিনা পতনের ঠিক একদিন আগে বেপরোয়া হয়ে ওঠে রাষ্ট্রের সশস্ত্র বাহিনীগুলো। এদিন আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটও খারিজ করে দেওয়া হয়। ফলে 4 আগস্ট শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা চালায় বিভিন্ন বাহিনী। এর মধ্যে ঘোষণা হয় মার্চ টু ঢাকা। সমন্বয়করা জানালেন, এই কর্মসূচি একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল একটি ফাঁদ। সহকর্মী সুমাইয়া ওশির রিপোর্ট। এখন বাংলাদেশের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। সেই দাবিতেই 4 তারিখ থেকে সারা দেশে শুরু হয় আন্দোলনের অসহযোগ কর্মসূচি। এরই মধ্যে এই দিন বিক্ষোভকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন আদালত। একই সাথে আরও কঠোর কারফিউ জারি হয় দেশ জুড়ে। ব্যাস, নিরস্ত্র ছাত্রদের পাখির মতো মারতে আর কোনো বাধা থাকলো না। এদিন সকালে ছাত্র জনতার প্রতিরোধে রণক্ষেত্র যাত্রাবাড়ি এলাকা। ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশের সশস্ত্র হামলা খালি হাতেই মোকাবেলা করতে থাকেন কয়েকশো মানুষ। রামপুরায় নামে ইস্ট ওয়েস্ট ব্র্যাক ইউনিভার্সিটি সহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক আর সাধারণ মানুষ। তাদের উপরই বৃষ্টির মতো নামতে থাকে গুলি। উত্তরা, বাড্ডা, প্রগতি সরণিতেও একই চিত্র। কারওয়ান বাজার, সায়েন্স ল্যাব, শাহবাগ, বাংলা মোটর আর ধানমন্ডি তখন যেন যুদ্ধক্ষেত্র। এ সময় ক্ষুব্ধ আন্দোলনকারীরা বিচ্ছিন্নভাবে ভাঙচুর চালান বিভিন্ন সরকারি স্থাপনায়। বিএসএমএমইউ কম্পাউন্ডের ভেতরেও করা হয় অগ্নিসংযোগ। নিম্ন আদালতের মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করেও ক্ষোভ ঝাড়তে থাকেন আন্দোলনকারীরা। হাসপাতালগুলোতে তখন বইছে রক্তের স্রোত। এত গুলিবিদ্ধদের চিকিৎসা দিতে চিকিৎসক নার্সদের তখন নাভিশ্বাস অবস্থা।
এদিকে মিরপুরে তখন দেখা যায় এক অভূতপূর্ব চিত্র। সরকার সমর্থিত বাহিনীর বিপরীতে আন্দোলনকারীদের পক্ষেই ঢাল হয়ে দাঁড়ান একদল সেনা সদস্য। এই সময় পুলিশ ছাত্রলীগের দিকে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুড়লে ভিন্ন হিসেব নিকেশের গন্ধ পায় সাধারণ মানুষ। রক্তের দাম মেটাতে সারা দেশে তখন শক্ত প্রতিরোধ ছাত্র জনতার। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, দিনাজপুর, ঝিনাইদহ সহ গোটা দেশ রীতিমতো যুদ্ধক্ষেত্র। তখন ক্ষমতা টেকানোর শেষ চেষ্টায় সব মন্ত্রী, প্রতিমন্ত্রী আর সমস্ত সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। সেই বৈঠকেই আন্দোলনে গুলি চালাতে সেনাবাহিনীর ওপর চাপ দেন তিনি। এমন পরিস্থিতিতে ডু অর ডাই সিদ্ধান্তে আসেন সমন্বয়করা। ঘোষণা 6 তারিখ নয়, মার্চ টু ঢাকা হবে 5 আগস্ট। 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সমন্বয়করা জানান, মার্চ টু ঢাকা একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল মূলত একটা ফাঁদ। শেখ হাসিনাকে একটা রিলিফ দিয়েছিলাম যে আপনার হাতে 48 ঘন্টা সময় আছে। ইন্টারনালি এটা বোঝাপড়া হয়েছিল, অনেকেই আসলে রওনা দিয়েছিল। ওই সময়ের ভিতরে আমরা ঘোষণা করে দিই যে একদিন আগে আনা হলো। তখন শেখ হাসিনার অ্যাকচুয়াল যে প্ল্যান, যে সে একদিন 48 ঘন্টার যে প্ল্যান করেছিল, 24 ঘন্টার প্ল্যান এবং 48 ঘন্টার প্ল্যানে তো অনেক পার্থক্য থাকে। মার্চ টু ঢাকা ঘোষণার পরই টেকনাফ থেকে তেঁতুলিয়ার বাতাস ভারী হয়ে ওঠে। তখন বড় কিছু একটার জন্য প্রস্তুত হচ্ছিল বাংলাদেশ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের এই দিনে অগ্নিগর্ভ হয়ে ওঠে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জ। ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ। জ্বলে ওঠে প্রতিরোধের আগুন। সংঘাতে ছাত্র জনতা, সাংবাদিক ও 13 পুলিশ সদস্য সহ একই দিনে 29 জন নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান 2 পুলিশ সদস্য সহ আরও 3 জন। এ ঘটনার 1 বছরে অবৈধ অস্ত্রধারীদের বেশিরভাগই আইনের আওতায় আসেনি। শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলনে তখন উত্তাল রাজপথ। 4 আগস্ট সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সিরাজগঞ্জ শহরে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। অন্যদিকে জেলা কার্যালয়ের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয় বিক্ষোভকারীদের। ঘণ্টাখানেক পর পিছু হটে পুলিশ। এ সময় ছাত্র জনতার উপর হামলা চালায় তৎকালীন সরকারদলীয় নেতাকর্মীরা। নির্বিচারে গুলি চালায় তারা। নিহত হন 4 জন। সংঘাত ছড়িয়ে পড়ে রায়গঞ্জেও। আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সাংবাদিক সহ প্রাণ যায় 6 জনের। পরদিন মারা যান আহত 1 জন। সেদিনের সেই ভয়াবহ স্মৃতি আজও ভুলতে পারেননি জেলাবাসী। শোকে কাতর স্বজন হারানো পরিবারের সদস্যরা। কষ্ট হয়, কিন্তু একটা দিকে গর্ব যে আমার ছেলের দেশের জন্য জান দিয়েছে, সে শহীদ হয়েছে, সে অমর। তার যে অভাবটা, সে অভাবটা মানে কোনো কিছু দিয়ে পূরণ করতে পারতেছি না। যত তাড়াতাড়ি পারুক আসামি ধরে জানি তারা শাস্তি দেয়। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এই সন্ত্রাসী বাহিনীরা আমাদের ছাত্র ভাইরা যখন আসতেছিল তাদের উপর আতর্কিত হামলা চালায়। আওয়ামী লীগের গুন্ডারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মুহুর্মুহুর গুলি করেছে এবং এখানে রঞ্জু শহীদ হয়েছে। ওই পাশে কিন্তু লতিফ এবং সুমন শহীদ হয়েছে। চতুর্দিক থেকে আমরা ভাগ করে দিয়েছি গ্রুপ। একসাথে বের হয়ে এসে যখন বাজারের স্টেশন থেকে পুলিশকে ধাওয়া করা হয়েছে, পুলিশ ময়দান ছেড়ে দিয়ে ব্রাকে চলে গেছে। এদিন এনায়েতপুরে পুলিশের গুলিতে প্রাণ যায় 3 শিক্ষার্থীর। থানায় আক্রমণে মারা যান 13 পুলিশ সদস্য। চিকিৎসাধীন অবস্থায় পরদিন মৃত্যু হয় আরও 2 পুলিশ সদস্যের। আইনশৃঙ্খলা বাহিনীর নিহত সদস্যদের পরিবারকে সরকারি অনুদান দেওয়ার পাশাপাশি তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে জুলাই অভ্যুত্থানের মামলাগুলো। সবগুলো মামলায় তদন্তাধীন আছে এবং আমরা তদন্ত করতেছি। তদন্ত করে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। আমরা এখন 100% অ্যাক্টিভ থেকে আমাদের পুলিশ হিসেবে জনমুখী করার চেষ্টা করছি। সেদিন গুলি চালানো আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই ধরাছোঁয়ার বাইরে। পুলিশের লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। লুটপাটকৃত আগ্নেয়াস্ত্র অধিকাংশই আমাদের উদ্ধার হয়েছে। শহীদ পরিবারদেরকে ইতিমধ্যে সরকার কর্তৃক 10 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের ভিতরে আরও 20 লাখ টাকা করে প্রতি পরিবারকে দেওয়া হবে। 24 সালের 4 আগস্ট দিনভর সংঘর্ষের পর আগুনে পুড়িয়ে দেয়া সদর আসনের তৎকালীন এমপির বাসা থেকে উদ্ধার হয় 3 জনের মরদেহ। জাহিদ হাসান, যমুনা নিউজ।
জুলাই গণ অভ্যুত্থানের শহীদের গ্যাজেট থেকে ৮ জনকে বাদ দিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তবে কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে আলাদা করে কিছুই জানানো হয়নি। গ্যাজেট থেকে বাদ পড়া ৮ জন হলেন টাঙ্গাইলের মোহাম্মদ খলিলুর রহমান তালুকদার, ঢাকার রামপুরার মুসলিউদ্দিন, নরসিংদীর জিন্না মিয়া, ঢাকার দৌলত খানের শাহজামান, ঢাকা সাভারের মোহাম্মদ রনি, নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জেসান, পটুয়াখালীর বশির সর্দার এবং শরীয়তপুরের বাঁধন। গ্যাজেটে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ এবং রুলস অফ বিজনেস অনুযায়ী এই ৮ জন জুলাই শহীদের গ্যাজেট থেকে বাতিল বলে গণ্য হবেন। জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। আর এ বিষয়ে খোঁজখবর রাখছেন সহকর্মী মাইনুল মারুফ, তিনি আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাক্ষ্য গ্রহণ তো এখনো চলছে। মারুফ, আপনি একটু আমাদেরকে জানাবেন এই মুহূর্তে কে সাক্ষ্য দিচ্ছেন? এই মুহূর্তে সাক্ষ্য দিচ্ছেন পারভিন নামে একজন, এবং তিনি জুলাই আহত, এবং এর আগে যিনি সাক্ষ্য দিয়েছেন তিনিও জুলাই আহত, এবং গতকাল এবং আজ মিলে এখন পর্যন্ত 3 জনের সাক্ষ্য গ্রহণ চলছে, একজনের চলছে এবং বাকি 2 জনের সম্পন্ন হয়েছে। পারভিন জুলাইয়ে যে গণঅভ্যুত্থান তখন চোখে গুলি লাগে তার, এবং তিনি অন্ধত্ব বরণ করেন, এবং তিনি কিন্তু এই মুহূর্তে সাক্ষ্য দিচ্ছেন। এর আগে যে আবদুল্লাহ আল ইমরান সাক্ষ্য দিয়েছেন জুলাই আহত, তিনি তার পা হারিয়েছেন, এক পা হারিয়েছেন, এবং সেই তিনি আজ উপস্থিত হয়ে সাক্ষ্য দেন। এবং সাক্ষ্য দেওয়ার সময় তিনি যেমনটা জানিয়েছেন 19 জুলাই তার গুলি লাগে এবং পায়ের হাড় বিচ্ছিন্ন হয়ে যায় পা থেকে। পরবর্তীতে তার চিকিৎসায় নানা রকম অনিয়ম হয়েছে। তিনি উল্লেখ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই আহতদের হাসপাতালে দেখতে গিয়ে সেখানে তিনি নির্দেশনা দিয়েছিলেন নো রিলিজ নো ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসাও নেই, ছাড়ও পাবেন না, এমন নির্দেশনার কথা তিনি আদালতে উল্লেখ করেছেন। এবং এরপর থেকে তার চিকিৎসা অবহেলা শুরু হয়, এবং অবহেলার এক পর্যায়ে তার পায়ে পচন ধরে, এবং তিনি তার ফলশ্রুতিতেই এখন তিনি পঙ্গুত্ব বরণ করেছেন, তিনি হাঁটতে পারবেন না বলে তিনি জানিয়েছেন আদালতকে। এবং এই নিয়ে কিন্তু এতক্ষণ শুনানি হয়েছে, এবং পরবর্তীতে যেই আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী, তিনি পরবর্তীতে তাকে ক্রস চেক করেন, তাকে যে সকল বিষয় তিনি বলেছেন তার পাল্টা প্রশ্ন করেন, এবং তিনি তার উত্তর দেন। এবং এর মধ্য দিয়ে কিন্তু দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য শেষ হয়, এবং পরবর্তীতে তৃতীয় সাক্ষীর সাক্ষ্য মাত্রই শুরু হয়েছে, এবং তিনি কিন্তু এখন সাক্ষ্য দিচ্ছেন। এবং তিনিও জুলাই আন্দোলনে আহত, তিনি তার চোখ হারিয়েছেন। এর আগে কিন্তু আমরা দেখেছি যে আরও একজন জুলাই আহত সাক্ষ্য দিয়েছিলেন প্রথম দিন, এবং তিনিও কিন্তু তখন যে আসামিরা রয়েছেন শেখ হাসিনা, চৌধুরী আব্দুল আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের কিন্তু অভিযুক্ত করেন। আজকে দ্বিতীয় সাক্ষীও তাদেরকে তার অবস্থার জন্য অভিযুক্ত করেন। বেশ বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন, ধন্যবাদ মারুফ। জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের ৪র্থ তফসিলের মাধ্যমে স্বীকৃতি দেবে বিএনপি। যে কোনো সময় সনদে স্বাক্ষর করতে প্রস্তুত তারা। যদিও ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে এখনো বিএনপি দাওয়াত পায়নি। নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ঐকমত্য কমিশনের 2 দফার আলোচনা শেষে একমত হওয়া বিষয়গুলো নিয়ে ঘোষণা হবে জুলাই সনদ। গণ অভ্যুত্থানের স্বীকৃতি দিতে মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র পাঠের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসবের আইনি ভিত্তি ও ভাষাগত দিক নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তর্ক বিতর্ক। সেটা আমাদের মতামত আমরা লিখিত। এমন প্রেক্ষাপটে গুলশানে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কথা বলেন জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও নির্বাচন প্রসঙ্গে। জাতীয় ঐকমত্য কমিশন সালাউদ্দিন আহমদ জানান, ঐকমত্যে আলোচিত 19টি বিষয়ের মধ্যে 12টিতে একমত বিএনপি, 7টার বিষয় দিয়েছে নোট অব ডিসেন্ট বা আপত্তি। সনদ বাস্তবায়ন নিয়ে সন্দেহ বিষয়ে বলেন, বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। যে কোনো সময় সনদে স্বাক্ষর করতে প্রস্তুত তার দল। সর্বোচ্চ সহযোগিতা যেখানে বিএনপি দিয়ে গেল এবং দিয়ে যাচ্ছে, আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়ত নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি। জুলাই জাতীয় সনদের খসড়া আমাদের কাছে দেয়া হয়েছে, সেটা আগামীকালকে যদি আমাদের কাছে প্রেরণ করে আমরা কালকেই সই করব, যে কোনো মুহূর্তে আমরা সই করতে রাজি। এসব নিয়ে কালক্ষেপণ নির্বাচন পিছানোর কৌশল কিনা তা নিয়ে প্রশ্ন আছে বিএনপির। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে সবার প্রতি আহ্বান বিএনপির নীতি নির্ধারকের। অন্য কোনো রাজনৈতিক দল যদি ভিন্ন কোনো বক্তব্য থাকে তারা সেটা ঐক্য কমিশনের কাছে দিতেই পারে, সেটা তারা আলোচনা করতে পারে। সেই আলোচনায় যদি আমাদেরকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয় আমরা যেতে পারি।
তবে এখানে কোনো অবাস্তব এবং অলীক প্রক্রিয়ার কথা যদি বলা হয় তাতে করে আমাদের মনে হবে হতে পারে যে তাহলে কি নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনো রকমের উদ্দেশ্য আছে কিনা সকল প্রস্তাবের মধ্যে। জুলাই ঘোষণাপত্রে 26শে মার্চ উপস্থাপন না করার বিপক্ষে বিএনপি। সালাউদ্দিন আহমদ জানান, ক্ষমতায় গেলে ঘোষণাপত্রের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে, তবে সংশোধনী না মেনেই ঘোষণাপত্র পাঠ হলে সিদ্ধান্ত জানানো হবে পরবর্তীতে। যেহেতু সাংবিধানিক সমস্ত নিয়ম কানুন মেনে যদিও এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারপরেও তাকে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়ার জন্য পুনরায় আমাদের ঐতিহ্য মাফিক চতুর্থ তফসিল, সংবিধানের চতুর্থ তফসিলে সেটার বর্ণনা থাকবে। বিএনপি এখনো ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে দাওয়াত পায়নি বলে জানান সালাউদ্দিন আহমদ। কোনো রকমের উদ্দেশ্য আছে কিনা সকল প্রস্তাব। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্ট নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, বরাবরের মতোই সতর্ক আছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে উপদেষ্টা বলেছেন, আইন শৃঙ্খলা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি, তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। মব আগের চেয়ে কমেছে বলে জানান উপদেষ্টা। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীও সজাগ আছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, যে দল বেশি দুর্বল তাকে বেশি নিরাপত্তা দেয়া হচ্ছে। 5 আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। রাজনৈতিক দলীয়করণের প্রবণতা এখনো চলমান। এছাড়া বিচার, পুলিশ ও প্রশাসনে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি বলে জানিয়েছেন টিআইবি। এই সংস্থাটির গবেষণায় এসব তথ্য উঠে আসে। সকালে রাজধানীর ধানমন্ডিতে গবেষণা প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলন করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রতিবেদনে বলা হয়, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরির শঙ্কা রয়েছে। আর দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দেশের সাধারণ মানুষের মধ্যে কাঙ্ক্ষিত স্বস্তি নেই বলেও জানান ইফতেখারুজ্জামান। গবেষণা প্রতিবেদনে বলা হয়, কর্মসংস্থান আশানুরূপ হয়নি, দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে, রাজনৈতিক দলগুলোর দখল, চাঁদাবাজির সংস্কৃতিও চলমান। গণমাধ্যমের স্বাধীনতা অন্তর্বর্তী সরকারের আমলেও নিশ্চিত হয়নি বলে উল্লেখ আছে টিআইবির এই গবেষণায়। বিভিন্ন ধরনের অনাচার, অনিয়ম, দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক 5 আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি এবং সারা পুরো বছরটাই সেটা অব্যাহত ছিল, ঘনীভূত হয়েছে। আরো সেই দায় দলগুলোকে নিতে হবে এবং সেটার ধারাবাহিকতায় যেটা হয়েছে, নতুন যে রাজনৈতিক শক্তি বিকশিত হয়েছে তাদেরও জন্মলগ্ন থেকেই যেটা দেখা গেছে যে একই রোল মডেল তারা অনুসরণ করেছে। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদের মরদেহ উদ্ধার হয়েছে চট্টগ্রাম ক্লাব থেকে এবং এ বিষয়ে আমাদের সহকর্মী মামুনুর রশিদ অফি খোঁজ খবর রাখছেন। অফি, কিভাবে এই সাবেক সেনাপ্রধানের মৃত্যু হলো, কারণ সম্পর্কে কিছু জানতে পারলেন কিনা? বৃষ্টি, আসলে কিভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি এবং আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম ক্লাবের সামনে এবং যেই গেস্ট হাউসের সামনে তিনি মৃত্যুবরণ করেছেন সেই গেস্ট হাউস কমপ্লেক্সের সামনে আমরা এই মুহূর্তে রয়েছি এবং আমরা দেখেছি এরই মধ্যে আসলে যে স্বজনরা রয়েছেন, তার স্ত্রী এসেছেন এবং অন্যান্য যে সমস্ত স্বজনরা ছিলেন তারাও কয়েকজন স্বজন ভেতরে প্রবেশ করেছেন এবং কিভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়টি আমরা জানি। তবে ডেস্টিনির যে এমডি রফিকুল আমিন তিনি এসেছেন, তার সাথে কথা হয়েছে। তিনি যেটি বলছিলেন যে গতকাল রাতে তিনি এবং যিনি মৃত্যুবরণ করেছেন দুজনই একসাথে ফ্লাইটে চট্টগ্রামে এসেছেন। ডেস্টিনির একটি মামলা সংক্রান্ত বিষয়ে হাজিরা দেওয়ার জন্য চট্টগ্রাম আদালতে এসেছিলেন এবং সেই আদালতে আজকে সকাল 10টায় তাদের হাজিরা দেওয়ার কথা ছিল। এর আগেই অর্থাৎ রফিকুল আমিন তিনি আগে থেকেই চট্টগ্রাম আদালতে সেখানে উপস্থিত ছিলেন এবং সকাল 10টা যখন হয়েছে তখন তিনি যখন যাননি আদালতে, সেই সময়টাতে যখন কল দেয় তখন জানতে পারেন যে তিনি আসলে মৃত্যুবরণ করেছেন। সেই খবরটি পেয়ে রফিকুল আমিন, আমরা তার সাথে কথা বলেছি, তিনি এই তথ্যটি আসলে জানিয়েছেন এবং পুলিশ এরই মধ্যে ভেতরে প্রবেশ করেছে এবং কি কারণে মৃত্যুবরণ করেছে সেই বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি। বর্তমানে ঘটনাস্থলেই কোতোয়ালি থানা পুলিশ এবং সিআইডির একটি পর্যবেক্ষণ করছে এবং তার মৃত্যুর কারণ, মৃতদেহ কিন্তু সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে এবং সকাল 10টায় যখন তার দরজা নক করছিলেন এখানকার যে সংশ্লিষ্ট ব্যক্তিরা, তিনি
সাড়া পাননি এবং পরবর্তীতে রুমের দরজা ভেতর দিয়ে প্রবেশ করে, অর্থাৎ আশেপাশে যে সমস্ত জানালাগুলো ছিল সেই জানালা দিয়ে প্রবেশ করেই দেখতে পান যে তিনি শুয়ে আছেন এবং পরবর্তীতে যখন চিকিৎসক আসে, এই চিকিৎসক আসার পর তাকে আসলে মৃত ঘোষণা করে। সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিআইডি যে একটি টিম বা তদন্ত টিম রয়েছেন তারা আসলে এখান থেকে বের হয়েছেন এবং পরবর্তীতে আসলে নিশ্চয়ই জানা যাবে তিনি কিভাবে মৃত্যুবরণ করেছেন বা তার মৃত্যুর সঠিক কারণ কি ছিল সেটি পরবর্তীতে জানা যাবে। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন। টানা বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি বেড়ে আবারও প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিম্নাঞ্চল। পানি উন্নয়ন বোর্ড জানায়, দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে গতকাল থেকেই পানি বাড়তে থাকে। ভাটিতে থাকা নদী তীরবর্তী হাতিবান্ধার সানিয়াজান, গড্ডিমারি, ডাওয়াবাড়ি, কালীগঞ্জের ভোটমারি, আদিতমারির মহিষখোঁচা সদরের বেশ কিছু এলাকাসহ 20টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং প্রায় 10,000 পরিবার পানিবন্দী। হুমকির মুখে ভোটমারি নদীরক্ষা বাঁধ, বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে স্থানীয়রা। পানি প্রবাহ স্বাভাবিক করতে ব্যারেজের 44টি জলকপাট খুলে রাখা হয়েছে। খুব সমস্যা হয়ে গেছে, বন্যা উঠে গেছে কাল রাত থেকে পানি বাড়া। আমি যেখানে দাঁড়ায় আছি এটা একটা রাস্তা, এখানে হাঁটু পর্যন্ত পানি উঠছে আর মানুষের বাড়ি ঘরে তো পানি অনেক বেশি হয়ে গেছে। রান্না করতে পারতেছে না, খাইতে পারতেছে না, মনে করেন তাদের গরু আছে, ছাগল আছে, অনেক কিছুরই সমস্যা। এই যে মনে করেন চরের মধ্যে অনেক আবাদ করছে, এগুলা মনে করেন আবার ভাসি যাচ্ছে। আমার বাড়ি ঘর নাই, ভাঙিছে একটা ঘর, তাই এক হাঁটু পানি, এক কোমর এক হাঁটু পানি। বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী আনিসুর রহমানের কাছ থেকে। আনিস, একটু জানাবেন ঠিক কত মানুষ সেখানে পানিবন্দী, প্রশাসনের কাছে কোনো হিসাব আছে কিনা? বৃষ্টি, আপনি যেটি বললেন প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে আসলে আমি কিছুক্ষণ আগে কালীগঞ্জ, দিতমারি, হাতিবান্ধা, পাটগ্রাম এবং লালমনিরহাট সদর উপজেলা আর ইউনোদের সঙ্গে কথা বলেছি। তারা যে তথ্য দিয়েছেন তাতে প্রায় 10,000 মানুষ, 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আর আপনাকে যদি একটু আমি দেখাতে পারি যে নদীর যে পানির স্রোতের যে ডাক আপনি একটু আসলে দেখতে পাবেন, তিস্তার যে প্রবল স্রোত বইছে। আর এদিকে পানিবন্দী মানুষদের জন্য কিন্তু জেলা প্রশাসন পর্যাপ্ত বরাদ্দ রেখেছে। সেই বরাদ্দগুলো কিন্তু তারা, যারা বানভাসী মানুষ তাদের মাঝে বিতরণ শুরু করে দিয়েছেন। আর পানি কিন্তু এখন ব্যারেজ পয়েন্টে কিন্তু 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্যারেজের ভাটিতে থাকা হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি এবং সদর উপজেলার যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু লোকালয়গুলো বা নিম্নাঞ্চলগুলো সেখানে কিন্তু পানি প্রবেশ করছে এবং নতুন নতুন জায়গাগুলো প্লাবিত হচ্ছে। আর এই প্লাবিত হওয়ার কারণে মানুষ কিন্তু চরম দুর্ভোগে ভুগছে। একদিকে খাদ্যের অভাব, আর একদিকে পশু পাখি নিয়েও তারা কিন্তু চরম দুর্ভোগে আছেন। অনেকে রাস্তাঘাটে আশ্রয় নিয়েছেন, অনেকে স্কুলে আশ্রয় নিয়েছেন। আমরা আরও দেখতে পাচ্ছি যে আদিতমারিতে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে গেছে, সেখানে হাঁটু এবং কোমর পরিমাণে পানি রয়েছে। এছাড়াও লালমনিরহাটের যেসব নতুন নতুন জায়গাগুলোতে কিন্তু পানি উঠছে। আর এদিকে ফসলের কথা যদি আপনাকে বলি, তা অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চর থেকে তাদের পাট কেটে নিয়ে আসছেন, যেহেতু অনেক পাটও ভেসে যাচ্ছে, রোপা আমন ধানও নষ্ট হচ্ছে। আর এদিকে মৎস্য বিভাগ জানিয়েছে যে তাদের মৎস্যের হিসেবটা তারা এখনো জানাতে পারেনি, তবে পানি কমলে হয়তো এসব তথ্য, আরও কিছু তথ্য জানানো যাবে। বৃষ্টি, নিশ্চয়ই, অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য আনিস। যুক্তরাষ্ট্র থেকে আনা স্ক্যানার বসেছে চট্টগ্রাম রেল স্টেশনে, কিন্তু ব্যবহারের পদ্ধতি কেউ জানে না। বড় কর্তার সামনে বহু কসরত করেও চালু করা যায়নি। এটি চালাতে আরও প্রশিক্ষণ দরকার বললেন কর্মীরা। রেলপথে মাদক পাচার ও চোরাচালান ঠেকাতে স্ক্যানার স্থাপন সহ নানা উদ্যোগের কথা জানান রেল পুলিশ কর্মকর্তারা। পলিথিনে মোড়ানো যন্ত্রটি আমেরিকার তৈরি অ্যাস্ট্রোফিজিক্স ব্র্যান্ডের একটি স্ক্যানার, যেটি দিয়ে ব্যাগে বা লাগেজে অবৈধ বস্তু শনাক্ত হয়। 15 দিন আগে চট্টগ্রাম রেল স্টেশনে আনা হলেও ব্যবহার হয়নি একবারও। রেল পুলিশ প্রধান পরিদর্শনে যাবেন, এমন খবরে তৎপর হন রেল স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা। এতেই বাধে বিপত্তি। স্ক্যানার আনলেও এটি চালানোর পদ্ধতি জানা নেই। ভিডিও কলে জেনে নেয়ার চেষ্টা চলল কিছুক্ষণ, তারপরও বড় কর্তার সামনে যন্ত্রটি সচল করার সব চেষ্টা ব্যর্থ হয়। এইটার ইনপুট ডিভাইস যেটা আছে সেটা যথাযথভাবে ইনপুট লাগছে কিনা সেটা দেখালাম ওনাকে।
আরও 2-1 দিন ট্রেনিং প্রয়োজন আছে। আর একজন দুজনকে ট্রেনিং দিতে হবে না, এখানে ধারাবাহিকভাবে অনেকে ডিউটি করে, সবাইকে পর্যায়ক্রমে ট্রেনিংয়ের আওতায় আনতে হবে। যুক্তরাষ্ট্র থেকে আনা 3টি স্ক্যানারের অপর 2টি বসানো হয়েছে ঢাকা ও কক্সবাজার রেল স্টেশনে। মূলত রেলপথে মাদক পাচার বন্ধেই এই ব্যবস্থা বলে জানান রেল পুলিশের অতিরিক্ত আইজি। আমি তাদেরকে বলেছি একযোগে কাজ করে আমাদের ওই সিস্টেমের মাধ্যমে এবং ডিবির মাধ্যমে, ডিবি যদি যোগ্য না হয়, যদি তারা না পারে, পুরো সেট আমি চেঞ্জ করে দেব। কক্সবাজারের সাথে সারা দেশের রেল যোগাযোগ শুরুর পর বেড়েছে মাদক পাচার। গেল 6 মাসের তথ্য মতে চট্টগ্রাম অঞ্চলে মাদক মামলা ও জব্দ মাদকের পরিমাণ আগের বছরের চেয়ে 30% বেশি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঢাকা মহানগরীর সরকারি 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গতানুগতিক বিশ্ববিদ্যালয় হবে না। অনুষদ বা বিভাগের বদলে আন্তর্জাতিক মানের অবকাঠামো, স্কুল ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। সকালে এক সংবাদ সম্মেলনে কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মুজিবুর রহমান। 7 কলেজকে 4টি স্কুল বা অনুষদে ভাগ করা হয়েছে। এগুলোর মধ্যে স্কুল অফ সায়েন্স পরিচালিত হবে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ থেকে। আর স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজে পরিচালিত হবে স্কুল অফ বিজনেস স্টাডিজ, স্কুল অফ ল অ্যান্ড স্টাডিজ কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে পরিচালিত হবে। স্নাতক পর্যায়ে মোট 23টি বিষয়ে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। আর এবছর যেসব শিক্ষার্থী ভর্তি হবে তারা বিদ্যমান কাঠামোতে পড়াশোনা করবে। আইন পাশ হলে আগামী বছর থেকে নতুন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরুর আশা করছে মন্ত্রণালয়। বিরাজমান বাস্তবতা এবং সীমাবদ্ধতাকে বিবেচনায় নিয়ে নতুন ধরনের কাঠামো প্রস্তাব করা হয়েছে। স্কুলগুলির পরিচয় হবে কলেজ ভিত্তিক। 7টি কলেজকে 4টি স্কুলে, স্কুল অফ সায়েন্সেস, স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, স্কুল অফ বিজনেস স্টাডিজ, স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস, এই 4টি স্কুলে বিভক্ত করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। আগামীকাল অর্থাৎ 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এদিকে বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেনও। বুধবার থেকে যথারীতি ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম চলছে। বলা হয়েছে মন্ত্রী পরিষদ বিভাগের 2 জুলাইয়ের প্রজ্ঞাপন অনুসারে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সব ব্যাংক বন্ধ থাকবে। এর আগে 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করে সরকার। দিবসটি উপলক্ষে সব সরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আর সে ধারাবাহিকতায় বেসরকারি ব্যাংকেও ছুটির ঘোষণা এসেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থান দিবসে সশরীরে ব্যাংকিং সেবা বন্ধ থাকলেও এটিএম ও সিআরএম সহ অনলাইন ভিত্তিক অন্যান্য ব্যাংকিং সেবা চালু থাকবে। সাতক্ষীরার লক্ষ্মীদারি সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছেন এক বাংলাদেশি। ভোরে ভোমরায় বিএসএফের গুলিতে আলমগীর হোসেন আহত হন। তিনি উপজেলার উত্তরপাড়ার বাসিন্দা। আহত স্বজনরা জানায় জেলায় রাতভর বৃষ্টি হয়েছিল। ভোরে সীমান্ত এলাকায় মাছের ঘেরে যান আলমগীর। বিএসএফ জওয়ানরা তাকে দেখে গুলি ছোড়ে। আর এ সময় আলমগীর গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। বিএসএফেরা অন্য চোরা কারবারিদের হয়তো তারা ছিল, হাই দেখছিল দাঁড়াই, ও তো বুঝতে পারিনি, ও দৌড়ে মারিনি, ওনাকে তো আমার ঘেরে আমি দৌড় মারবো কেন বুঝে উঠতে পারিনি। এজন্য ওদের মানে গুলি করতে কি আমার ভয় লেগেছে। সিরাজগঞ্জে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন রোববার রাতে নৌকায় গরু নিয়ে যমুনা নদী দিয়ে যাচ্ছিল 2 ব্যক্তি। এ সময় সন্দেহ হলে তাদের নৌকা আটকায় আশপাশের মাঝি জেলেরা। কথাবার্তায় সন্দেহ জোরদার হলে মাঝ নদীতেই তাদের পিটুনি দেয় ক্ষুব্ধরা। ঘটনাস্থলে 2 জন মারা যায় আর তাদের মরদেহ শহীদ মনসুর আলী মেডিকেলে রাখা হয়েছে। সারিয়াকান্দি থানায় চুরি করে ফেরার পথে হচ্ছে তাদেরকে ওইকে ধাওয়া দিচ্ছিল। পরে আইসা এদিকে কাজীপুরে কিছু পালায় আসছিল, ওখানে মারছে ওদেরকে ধরে, পরে এসে এখানে আর কি মারা গেছে। খুলনায় এক ঘের ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় গতরাতে ব্যবসায়ী আলামিনকে হত্যার পর নগরীর মহেশ্বরপাড়া
মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি রাস্তার উপরে দুর্বৃত্তরা ফেলে যায়। আরও জানায়, নিহত আলামিনের নামে একাধিক মামলা রয়েছে। বেশ কিছুদিন আগেই তিনি কারাগার থেকে বের হন এবং ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনাটি খতিয়ে দেখছে সিআইডিও। কিছু সন্ত্রাসী একজন মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে হত্যা করেছে। সেই সংবাদের ভিত্তিতে আমাদের টিম এখানে আসে এবং ঘটনার সত্যতা পায়। আমরা সঙ্গে সঙ্গে আবার সিআইডি টিমকেও জানাই। বেহাল সড়ক আর সেতুর অভাবে ভোগান্তিতে কুড়িগ্রামের ৩০ গ্রামের মানুষ। উপজেলা শহরের সাথে যোগাযোগের সুব্যবস্থা নেই। ঝুঁকি নিয়ে সাঁকো পার হওয়ার ঘটনায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, যাতায়াত অসুবিধার কারণে সুস্বাস্থ্য নিশ্চিত হচ্ছে না। শিক্ষা খাতেও তারা পিছিয়ে পড়ছেন। সমাধানের আশ্বাস মিললেও তার বাস্তবায়ন হয়নি। একদিকে বেহাল সড়ক, অন্যদিকে নেই সেতু। দুর্ভোগে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৩ ইউনিয়নের অর্ধ লক্ষাধিক বাসিন্দা। উপজেলার হলহলিয়া নদীর উপর সেতু না থাকায় এলাকাবাসীর উদ্যোগে নির্মিত ৪০০ ফুট বাঁশের সাঁকো দিয়েই চলছে পারাপার। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন চর শোলমারি, সাহেবের আলগা ও দাঁতভাঙা ইউনিয়নের অন্তত ৩০ গ্রামের মানুষ। অসুস্থ হয়েছে, ডাক্তারখানাত নিয়ে যাবো, নিয়ে যেতে পারি না। ভের কাদো গাড়ি যায় না। ডাক্তারও ফোন দিছি, ডাক্তারও আসে না। ঝড় বৃষ্টি হলে রাস্তাঘাটে বের হওয়া যায় না। গর্ভবতী একটা মহিলা হলে নিয়ে যাওয়া যায় না। তা গাড়ি ঘোড়া চলে না। গাড়ি উল্টে গেলে দেখা যায় যে ড্রাম ভাঙে গেল। ড্রাম ভাঙে, বিয়ারিং ভাঙে, চাকা উল্টে। তারপর ওই যে ভিটে যে ব্যাটারি আছে, 5টা ব্যাটারির দাম 80,000। ব্যাটারি অনেক সময় ফুটো হয়, পানি পড়ে যায়। প্রায় 15-20 বছর থেকে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার কাছে বলা হয়, কিন্তু আমরা বাস্তবায়ন পাইনি। নৌকা ও কাঁচা রাস্তা দিয়ে ৩ ইউনিয়ন থেকে উপজেলা শহরে যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। বর্ষায় ভোগান্তি বাড়ে কয়েক গুণ। স্থানীয়রা বলছেন, জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও প্রত্যাশা পূরণ হয়নি। 3টে ইউনিয়নে 14-15টা স্কুল কলেজ আছে। এর মধ্যে ছাত্রছাত্রী লেখাপড়া করতে পারে না, যাইতে পারে না, আসতে পারে না। তার মধ্যে বাল্যবিবাহ হচ্ছে। এই নদীটার কারণে মন প্রতি 100 টাকার কম বেশি দিতে হয় আমাদের ক্যারিং কস্ট। কিনতে গেলে 100 টাকা বেশি, আবার বেচতে গেলে 100 টাকা কম। এ পর্যন্ত হয় নাই। জানি না আমরা বাইসা থাকতে হবে কিনা। আর কোনো আদমেক বিশ্বাস করি না। স্থায়ীভাবে ব্রিজটা করে দিলে এই এলাকার কৃষি পণ্য যাতায়াত করার সুবিধা হবে, ছাত্রছাত্রী স্কুল কলেজে লেখাপড়া করতে সুবিধা হবে। সেতুর জন্য জেলা প্রশাসনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে ব্রিজ করার জন্য আমরা প্রকল্প হিসেবে আমরা তালিকা পাঠিয়েছি। আশা করছি এই অর্থ বছরেই এই প্রকল্পের কাজ আমরা শুরু করতে পারব। স্থানীয়দের অভিযোগ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মিলছে না কৃষি পণ্যের ন্যায্য মূল্য। স্বাস্থ্যসেবা ও শিক্ষাক্ষেত্রেও পিছিয়ে পড়ছে এই জনপদ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বাংলাকে বাংলাদেশের ভাষা আখ্যা দেয়ায় এবার চটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ নিয়ে দিল্লি পুলিশের উপরে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। দেশবিরোধী এবং অসাংবিধানিক উল্লেখ করে প্রতিবাদের ডাক দিয়েছেন মমতা। সম্প্রতি দিল্লির বঙ্গভবনে পুলিশের পাঠানো এক চিঠি ঘিরে বিতর্ক শুরু হয়, যা নিয়ে তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। গেল কয়েক মাস ধরেই বিজেপি নেতৃত্বাধীন বিভিন্ন রাজ্যগুলোয় চলছে বাঙালি নিপীড়ন। এমন অভিযোগে সরব ভারতের রাজনীতি। অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর নামে পশ্চিমবঙ্গের বাঙালিদের হেনস্থার বিষয়টি আলোচিত হয়েছে বারবার। এমনকি বাংলায় কথা বললেই ওঠে আটকের অভিযোগ। সম্প্রতি বহুল প্রচলিত এই ভাষা নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে দেশটিতে। বিতর্কের সূত্রপাত 29 জুলাই দিল্লি পুলিশের একটি চিঠি ঘিরে, যেখানে বাংলায় লেখা কিছু নথি অনুবাদের অনুরোধ জানানো হয়, কিন্তু বাংলা ভাষাকে উল্লেখ করা হয় বাংলাদেশি ভাষা হিসেবে। এ ঘটনায় ব্যাপক তোলপাড় চলছে পশ্চিমবঙ্গে। অসাংবিধানিক আর দেশবিরোধী আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় সরকারের বাঙালি বিরোধী মনোভাবের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এর আগে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে আটক করে নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে পুশিনের বিভিন্ন খবর উঠে আসে ভারতীয় গণমাধ্যমগুলোতে। অভিযোগ ওঠে বাঙালি পাড়ায় বিদ্যুৎ ও পানির মতো জরুরি সেবা বিচ্ছিন্ন করারও। শুধু তাই নয়, বাংলাকে মাতৃভাষা উল্লেখ করলে বিদেশি হিসেবে চিহ্নিত করার হুঁশিয়ারিও দেন আসামের মুখ্যমন্ত্রী। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষার নাম বাংলা। দেশটির আনুমানিক 10 কোটি নাগরিক বাংলায় কথা বলেন। মোটা দাগে এদের বেশিরভাগই পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, ত্রিপুরা এবং ঝাড়খণ্ডের বাসিন্দা। রাজধানী দিল্লি, গুজরাট, রাজস্থান সহ আরও বেশ কিছু অঞ্চলে রয়েছেন বাংলাভাষী নাগরিক।
অনিক রহমান, যমুনা নিউজ। হামাসের হাতে বন্দী থাকা অসুস্থ ইসরায়েলি জিম্মিদের ভিডিও প্রকাশের পর তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি খাদ্য সংকটের কারণে অসুস্থ হয়ে পড়া 2 ইসরায়েলির ভিডিও প্রকাশ করে হামাস। গাজায় খাদ্য সংকট নিয়ে অনেকটা নিশ্চুপ থাকলেও ওই ভিডিও প্রকাশের পর পশ্চিমা বিভিন্ন দেশ সরব হয়েছে। এই অবস্থায় হামাস জানিয়েছে জিম্মিদের খাদ্য সরবরাহে রেড ক্রিসেন্টকে সব রকম সহায়তা করা হবে। সম্প্রতি 2 জিম্মির এই ভিডিও প্রকাশ করেছে হামাস, যাতে দেখা যায় খাদ্যের অভাবে কঙ্কালসার অবস্থা 2 ইসরায়েলি বন্দী রম ব্রাসলাভাস্কি ও ইভিয়াতার ডেভিডের। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি জানায়, গাজায় খাদ্য সংকটের কারণে জিম্মি বন্দীদের কোনো রকম খাবার দেওয়া সম্ভব হচ্ছে না। আমি প্রায় 2 বছর ধরে এখানে বন্দী, ঠিকমতো হাঁটতে পারি না, প্রচন্ড কষ্ট হয়। আমাকে দেওয়া খাবার পানি ফুরিয়ে গেছে, দয়া করে আমাকে এই নরক থেকে বাঁচান। এদিকে এই ঘটনায় বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। গাজার নিরাপরাধ বাসিন্দারা খাদ্য সংকটে ভুগলেও তাতে যেন কোনো মাথা ব্যথাই ছিল না পশ্চিমা বিভিন্ন দেশের। কিন্তু ইসরায়েলি জিম্মিদের এই ভিডিও প্রকাশের পর উপত্যকায় খাদ্য সরবরাহে সরব হয়েছে জার্মানি সহ বিভিন্ন দেশ। এই করুণ দশা দেখে ক্ষোভ জানিয়েছেন জিম্মিদের স্বজনেরাও। যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের জায়গা থেকে কোনো পদক্ষেপ না নেবেন, আমরা আমাদের সন্তানদের ফেরত পাব না। আমাদের ছেলেদের মুক্ত করতে ইসরায়েল সরকারকে অবশ্যই এগিয়ে আসতে হবে। এই অবস্থায় হামাস জানিয়েছে, জিম্মিদের খাবার সরবরাহ করতে চাইলে রেড ক্রিসেন্টকে কারাগারে ঢোকার অনুমতি দেয়া থেকে শুরু করে সব রকম সহায়তা দিতে প্রস্তুত তারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।